দেখা যাচ্ছে যে ডাবল হেলিক্যাল ডিএনএ প্রথম যে ফিগারটা সেটা হলো ডাবল হেলিক্যাল ডিএনএ ডিএনএ ডাবল হেলিক্স ডিনেচারেশন ডিনেচারেশন কাকে বলে আমরা প্রিনে পড়েছিলাম ডিনেচারেশন কাকে বলে স্যার ডিসঅর্গানাইজেশন অফ নেটিভ প্রোটিন স্ট্রাকচার। হ্যাঁ আর তাহলে ডিনেচারেশন অফ ডিএনএ কি হবে খুলে যাবে স্যার। তার মানে এখানে যে ডাবল বন্ড আছে বেস গুলোর মধ্যে দুইটা স্ট্র্যান্ড ডিএনএ এর ডাবল বন্ড থাকে এটির মধ্যে জিসির মধ্যে থাকে ট্রিপল বন্ড এই বন্ডগুলোকে ভেঙে যখন ডিএনএ ডাবল স্ট্র্যান্ডটাকে সেপারেট করা হয় একই হবে ডিসঅর্গানাইজেশন অফ নেটিভ স্ট্রাকচার অফ ডিএনএ তাহলে এখানে দেখো এই পরে পার্শিয়ালি ডিনেচার ডিএনএ এখানে প্রথম যে যদি আমরা হাফ পোর্শন হলো কি আছে ডাবল হেলিক্স আর বাকিটা কি হয়ে গেল সিঙ্গেল সিঙ্গেল স্ট্র্যান্ড হয়ে গেছে। সিঙ্গেল সেল তার মানে এখানে যে হাইড্রোজেন বন্ডগুলো ছিল ওগুলা ভেঙে গেছে তাহলে এই প্রসেসটার নাম হবে ডিনেচারেশন আবার যদি কোনো কারণে সাপোজ হিট দিলে যদি ডিএনএটা ডিনেচার্ড হয়ে যায় আবার ওই সলিউশনটাকে ঠান্ডা করলে কি হতে পারে ডিএনএটা আবার আগের অবস্থায় ফিরে আসতে পারে সেখানে এই টার্মটাকে বলা হয় যেখানে আমরা পড়েছিলাম রিনেচারেশন অফ প্রোটিন আর ডিএনএ ক্ষেত্রে এই টার্মটা ইউজ করা হচ্ছে কি এনেলিং। এনেলিং এনেলিংটা হলো রিগেইন অফ কি ডিএনএ ডাবল হেলিক্স ফ্রম পার্শিয়ালি ডিনেচার ডিএনএ ডিনেচার ডিএনএ থেকে যদি আবার ডাবল হেলিক্স ফর্ম করে রিগেইন করে সেই প্রসেসটা হলো এনেলিং অথবা হাইব্রিডাইজেশনও বলা হয় তাহলে এইভাবে কিছু টার্ম আমরা যেটা প্রপার্টিজ অফ ডিএনএ কিছু প্রপার্টিজ দেখবো ফার্স্ট হলো ডিনেচারেশন আমরা বললাম যে ডিনেচারেশন কেন হয় if a solution of DNA is subjected to high temperature the hydrogen bonds between bases become unstable and the strands of DNA helix separate in a process of thermal denaturation তার মানে এখানে টেম্পারেচার যদি বাড়ানো হয় হাইড্রোজেন বন্ডগুলো ভেঙে যায় এবং ডিএনএটা কি হয়ে যায় দুইটা স্ট্র্যান্ড সেপারেট হয়ে যায় আলাদা হয়ে যায় এই প্রসেসটার নাম হলো ডিনেচারেশন এনেলিং কাকে বলে এটা আমরা বলেছি when thermally melted DNA is cooled the complementary strands will again reform to correct base pairs the process is termed as annealing or কি বলা হয় hybridization আরেকটা টার্ম আছে মেল্টিং টেম্পারেচার which is abbreviated as TM অনেক সময় বলা হয় TM ভ্যালু TM ভ্যালু বলতে আমরা কি বুঝবো মেল্টিং টেম্পারেচার। মেল্টিং টেম্পারেচার এই টার্মটা কি আমরা জানি what is meant by melting temperature অথবা TM আগে কি আমরা তার গলনাঙ্ক বাংলা এটা পড়েছিল। বাংলায় না টার্মটার কি ডেফিনেশন বা আমরা কি জানি বুঝি জানা নেই স্যার। আচ্ছা জানা নাই এখানে আছে যে তাপমাত্রায় আমরা যদি সিম্পলি বলি যে তাপমাত্রায় একটা ডিএনএ হেলিক্যাল স্ট্রাকচারের অর্ধেক কি হয় স্ট্রাকচার ভেঙে যায় তার মানে যদি একটা ডিএনএ তে 100 বেস পেয়ার থাকে যে তাপমাত্রা একটা ডিএনএ এর 50টা বেস পেয়ার ভেঙে যাবে দ্যাট মানে সেপারেট হয়ে যাবে বুঝে আসছে জি স্যার। melting temperature হলো the TM is defined as the temperature at which half of the helical structure of DNA is lost যে তাপমাত্রা একটা ডিএনএ মলিকুলার ডিএনএ ডাবল হেলিক্সের অর্ধেক পরিমাণ স্ট্রাকচার কি হবে লস্ট হবে ভেঙে যাবে সেটা হলো মেল্টিং টেম্পারেচার ইফ এ ডিএনএ মলিকুল কন্টেন 100 বেস পেয়ার তাহলে 100টা বেস পেয়ার আছে the temperature at which half of the helical structure বা half of base pair of DNA is কি হয় লস্ট হয় তখন আমরা সেটাকে কি বলবো মেল্টিং টেম্পারেচার। তার মানে যদি একটা ডিএনএ 200 বেস পেয়ার থাকে যে তাপমাত্রায় ওই ডিএনএটার 100 বেস পেয়ার ভেঙে যাবে বা সেপারেট হয়ে যাবে
তখন ওই তাপমাত্রাকে আমরা বলবো কি? মেল্টিং Melting টেম্পারেচার টেম্পারেচার। এখন যদি আমাদেরকে বলা হয় একটা ডিএনএ তে যদি জিসি বেস পেয়ার বেশি থাকে, ডিএনএ তে জিসি যে বেস পেয়ার এটা খুব বেশি পরিমাণ থাকে আর এটি হলো কম এডিনিন থাইমিন, তাহলে মেল্টিং টেম্পারেচার কার বেশি হবে? স্যার বুঝলাম না কোশ্চেনটা আবার একটা যদি বলতেন। ডিএনএ তে যদি জিসি বেস পেয়ার বেশি থাকে, আরেকটা ডিএনএ মলিকুল যেখানে এটি বেস পেয়ার বেশি থাকে, দুইটা ডিএনএ মলিকুলের মধ্যে মেল্টিং টেম্পারেচার বা টিএম ভ্যালু কার বেশি হবে? স্যার জিসি বেস স্যার, প্যানেল স্যার। স্যার জিসি স্যার, যেটার বেশি থাকবে সেটা ভাঙতে বেশি স্যার সময় এদের লাগবে। মধ্যে বন্ড বেশি স্যার, তিনটা হাইড্রোজেন। Good. That's জিসিতে বন্ড বেশি তাই এটাতে বেশি লাগতেছে। টিএম ভ্যালু বেশি হবে। তার কারণটা কি? Since GC pair is more stable than AT base pair, the TM is greater for DNAs with GC content. Clear? ইয়েস জি স্যার। স্যার। তাহলে GC content বেশি হলে TM ভ্যালু বেশি হবে, কারণ GC টা হলো more stable because it contains 3 hydrogen bond. Each GC pair contain 3 hydrogen bond, তাই না? যার ফলে GC pair বেশি হলে এটার TM ভ্যালুটা বেশি হবে। Usually, TM is 65 degrees centigrade for 35% GC content, while it is 70 degrees centigrade for 50% GC content. তবে TM value 35% GC থাকলে 65 ডিগ্রি সেন্টিগ্রেড, আর যদি TM value 70 ডিগ্রি হবে কখন? যদি 50% 50% জিসি কন্টেন্ট। এবং GC content বেশি হলে এর TM value বেশি হবে। যদি বলা হয় যে কারণটা কি? কারণটা হলো GC pair is more stable than AT base pair because GC pair contain more hydrogen bond than AT base pair. আরেকটা টার্ম আছে হাইপারক্রমিক ইফেক্ট, পাশে আছে আরেকটা হাইপোক্রমিক ইফেক্ট। দুইটা টার্ম কি আমাদের আইডিয়া আছে, কারো জানা আছে? হাইপার মানে কি? বেশি। বেশি স্যার, হাইপো বলতে বোঝাচ্ছে কম। কম, ক্রমিক বোঝাচ্ছে কালারের সাথে সম্পৃক্ত, তাই না? জি স্যার। ক্রমিক হলো জি স্যার। কালার, হাইপার ক্রমিক মানে বেশি লাইট যদি হয়, লাইট অ্যাবজর্পশন যদি হয়, হাইপার ক্রমিক তার মানে বেশি লাইট অ্যাবজর্ব করবে, হাইপোক্রমিক কম লাইট কম অ্যাবজর্ব লাইট করবে। অ্যাবজর্ব করবে। অথবা হাইপার গ্লাইসেমিয়া একটা টার্ম আছে, হাইপোগ্লাইসেমিয়া, সেগুলো ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে। হাইপার গ্লাইসেমিয়া যখন গ্লুকোজ লেভেল নর্মালের চেয়ে বেড়ে যায়, নর্মাল যে গ্লুকোজ লেভেল থাকার কথা তার চেয়ে যদি গ্লুকোজটা বেড়ে যায় তখন বলা হয় হাইপার গ্লাইসেমিয়া, আর গ্লুকোজ লেভেল যদি নর্মালের চেয়ে কম হয় তখন হাইপোগ্লাইসেমিয়া। আবার যদি লিপিড বেড়ে যায় হাইপার লিপিডেমিয়া, লিপিডের লেভেল যদি কমে যায় হাইপোলিপিডিমিয়া। তো হাইপার মিন্স বেশি। বেশি। নর্মালের চেয়ে বেশি হবে, আর হাইপো হবে নর্মালের চেয়ে কম হবে। আর ক্রমিক যেহেতু আছে তার মানে কালারের সাথে সম্পৃক্ত, কালারের অ্যাবজর্পশন। এখন ডিএনএ আমরা জানি যে ডাবল হেলিক্সে বেস গুলা কিভাবে থাকে? স্ট্যাকড অবস্থায়, তাই না? ডাবল হেলিক্সের মধ্যে বেস গুলা কিভাবে থাকে? স্ট্যাকড, একটার সাথে আরেকটা স্ট্যাকড অবস্থায় থাকে, স্তরাকারে সজ্জিত থাকে, তাই না? জি স্যার। জি স্যার। এই যে এখানে যেমন এই বেস গুলা একটার সাথে আরেকটা কি কিভাবে আছে? স্তরে 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 স্তরে। আর যদি পাশে আরেকটা বেস যেটা আমরা দেখেছিলাম, তারপর যদি আমরা এখানে দেখি একটা হলো বেস গুলা স্তরে স্তরে সজ্জিত, আর এখানে যখন ডিনেচার্ড হয়ে যায় বেস গুলা কি সেপারেট হয়ে যাচ্ছে, ভেঙে যায় সিঙ্গেল বেস সেপারেট হয়ে যাচ্ছে। হেলিক্স। এখন যদি আমরা লাইট পাস করতে বলা হয় যে ডিএনএ ডাবল হেলিক্স আর ডিনেচার ডিএনএ লাইট পাস করলাম, তাহলে কোন স্ট্রাকচারে লাইট বেশি অ্যাবজর্ব করবে?
স্যার যখন ডিন্যাচারেশন অবস্থায় থাকবে। ডিন্যাচারেশন অবস্থায়। লাইট বেশি পাস করবে, তাই না? জি স্যার। জি স্যার। তার মানে লাইট বেশি পাস করলে লাইট বেশি অ্যাবজর্ব করবে, তার মানে এটাকে আমরা বলবো হাইপারক্রমিক ইফেক্ট। আর যখন নেটিভ স্ট্রাকচার থাকে ডিএনএ তখন কি হয়ে যাবে? লাইট কম পাস করবে স্যার। লাইট কম পাস করবে। তো সেটা হবে হাইপোক্রমিক ইফেক্ট। হাইপোক্রমিক ইফেক্ট। ক্লিয়ার? তাহলে ইয়েস স্যার। এই স্যার। কথাগুলো এখানে আছে। হাইপারক্রমিক ইফেক্ট হলো the denaturation of double stranded DNA could be examined in spectrophotometer. এই লাইটের অ্যাবজর্পশন মাপার যে যন্ত্র সেটাকে বলা হয় স্পেকট্রোফটোমিটার। লাইটের একটা সলিউশনে যে লাইট অ্যাবজর্ব করে এর যন্ত্রটার নাম হলো কি, মানে লাইটের যে একটা সলিউশন যে কালার অ্যাবজর্ব করে যে মেশিনের সাথে মাপা হয় সেটা হলো স্পেকট্রো ফটোমিটার। Photometer. The purine and pyrimidine bases in DNA absorb UV light maximally at a wavelength of approximately 260 nanometer. মানে ডিএনএ এর মধ্যে যে বেসগুলা থাকে সেগুলা ম্যাক্সিমাম লাইট অ্যাবজর্ব করে কত কত ন্যানোমিটারে? 269. আমরা জানি যে আমাদের যে ভিজিবল ওয়েভলেংথ যেটা আমরা খালি চোখে দেখি যে সেটা রেঞ্জ কত? 400 থেকে 380 থেকে স্যার 400 থেকে 80 স্যার, 400 থেকে 80, 800 স্যার, সরি 400 থেকে 800। 400 থেকে 700 ন্যানোমিটার। 700 এর মতো স্যার, 380 থেকে 700 এর মতো। ডিএনএটা যে ম্যাক্সিমাম লাইট অ্যাবজর্ব করে কত ন্যানোমিটারে? ইউভি, 260 আলট্রাভায়োলেট কিন্তু ইউভি 260 ন্যানোমিটার। প্রোটিন যেমন করে 545 ন্যানোমিটারে হাইয়েস্ট লাইট অ্যাবজর্ব করে। তার মানে এইভাবে মলিকুল ডিএনএটাও 260 ন্যানোমিটারে লাইট অ্যাবজর্ব করে। ইন ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ the absorption is decreased due to কেন বেজ স্ট্যাকিং ইন্টারেকশন। একটা ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ অথবা নেটিভ ডিএনএ তে লাইটের অ্যাবজর্পশনটা কি হবে? কমে যাবে। কম হবে স্যার। কারণটা কি? স্তর আকারে থাকে বেজগুলো। গুলা স্ট্যাকিং আকারে থাকবে। ইন্টারেকশন। আর ডিনেচার্ড হলে তখন কি হবে? when বেজগুলো খুলে যাবে। the interaction are disrupted and an increase in absorption, মানে তখন অ্যাবজর্পশনটা বেড়ে যায় এবং এই ইফেক্টটাকে বলা হয় কি? হাইপারক্রমিক ইফেক্ট। আর যে টার্মটাকে একত্রে বলা হয় ইফেক্টটা হলো হাইপারক্রমিজম। বুঝে আসছে? জি জি স্যার। জি স্যার। যেমন the unstacking of base pair due to melting result in increased absorption. আনস্টেকিং যখন তাপমাত্রা বাড়লে বেসগুলা সেপারেট হয়ে যায়, আনস্টেকড হয়ে যায়, তখন অ্যাবজর্পশন বাড়ে। আর এই ইফেক্টটাকে বলা হচ্ছে হাইপারক্রমিজম। আমরা যদি বুক সেলফে যদি বইগুলাকে একেবারে সাজাইয়ে রাখি আর আরেকটা বুক সেলফে হলো বইগুলাকে এলোমেলো করে রাখা হলো, তাহলে লাইট অ্যাবজর্ব করবে কোথায় বেশি? যেটা এলোমেলো স্যার। এলোমেলো। তাহলে এলোমেলো হলে লাইট অ্যাবজর্ব বেশি করবে, হাইপারক্রমিজম। আর যদি কম করে সেটা হবে হাইপোক্রোমিজম। হাইপোক্রোমিজম। তাহলে হাইপোক্রোমিজমটাও সেম। যদি আমরা অপোজিটলি চিন্তা করি, হাই মলিকুলার ওয়েট ডিএনএ টিপিক্যালি হ্যাজ এন অপটিক্যাল ডেন্সিটি, এটা 260 ন্যানোমিটার, হুইচ ইজ অ্যাবাউট 35 to 40% less than optical density expected from adding up to individual absorption of bases in the DNA. তার মানে যে নেটিভ ডিএনএটা অ্যাবজর্পশন কত পার্সেন্ট কম হবে? 35 to 40%। কম হবে যদি বেসগুলোকে আলাদাভাবে অপটিক্যাল ডেন্সিটি মাপা হয়। তার মানে এটা নেটিভ ডিএনএ এর অ্যাবজর্পশনটা কম, ডিক্রিজ। এই ফেনোমেননটাকে বলা হয় হাইপোক্রমিক ইফেক্ট। ক্লিয়ার সবার? জি জি স্যার। স্যার। দেন ফাংশনস অফ ডিএনএ, এটা জানি আমরা, ইট ইজ এ জেনেটিক মেটেরিয়াল রেসপন্সিবল ফর ক্যারিং অল দ্য হেরিডিটারি ইনফরমেশন। তারপরে ইট হ্যাজ প্রপার্টি অফ রেপ্লিকেশন এসেনশিয়াল ফর পাসিং জেনেটিক ইনফরমেশন ফ্রম ওয়ান সেল টু ইটস ডটার
or from one generation to next. এটা হলো জেনেটিক ইনফরমেশন ক্যারি করে এবং রেপ্লিকেশন, ইট হ্যাজ দ্য প্রপার্টি অফ রেপ্লিকেশন, ডিএনএটা রেপ্লিকেট করতে পারে। ডিএনএ থেকে ডিএনএ তৈরি হওয়ার যে প্রসেস সেটা হলো রেপ্লিকেশন, এবং দিস ইজ এসেনশিয়াল ফর পাসিং জেনেটিক ইনফরমেশন ফ্রম ওয়ান সেল টু ইটস ডটার। একটা প্যারেন্ট সেল থেকে ডটার সেলে যাবে, অথবা এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে যাবে। তারপর ইট কন্ট্রোল অল দ্য মেটাবলিক রিয়েকশন অফ সেলস থ্রু আরএনএস অ্যান্ড আরএনএ ডিরেক্টেড সিনথেসিস অফ প্রোটিন। কারণ মেটাবলিক রিয়েকশন গুলো কন্ট্রোল করে আর ডিএনএ, কারণ ডিএনএ থেকে আরএনএ তৈরি হয় এবং আরএনএ থেকে পরবর্তীতে কি তৈরি হয়? প্রোটিন তৈরি। Simply to the functions of DNA. Functions of RNA. There are several types of RNA. মেইনলি যদি আমরা বলি বা মেইন ক্লাস আরএনএ তিনটা যদি আমরা বলি, এখানে আরো অসংখ্য আরএনএ আছে, আর ডিফারেন্ট টাইপস অফ আরএনএ। মেজর 3 টাইপস: মেসেঞ্জার আরএনএ, রাইবোজোমাল আরএনএ, আর কি ট্রান্সফার আরএনএ। ট্রান্সফার এবং মেসেঞ্জার আরএনএ এর কাজ হলো mRNA carries the genetic message from DNA to the site of protein synthesizing machinery. ডিএনএ থেকে যখন আরএনএ তৈরি হয় এবং আরএনএ থেকে যখন প্রোটিন তৈরি হয়, তখন এই মেসেঞ্জার আরএনএটা জেনেটিক মেসেজ ক্যারি করে কার কাছ থেকে নিয়ে যায়? ডিএনএ থেকে। রাইবোজোমাল আরএনএ ইম্পর্টেন্ট রোল প্লে করে স্ট্রাকচার এন্ড বায়োসিনথেটিক ফাংশন অফ রাইবোজোমস। আর ট্রান্সফার আরএনএর কাজ হলো tRNA carries activated amino acid to the ribosome for protein synthesis. একটা কোশ্চেন আসে অনেক সময়, কোশ্চেনটা হলো alkaline hydrolysis বা RNA is less stable in alkaline hydrolysis, অথবা DNA is stable in alkaline hydrolysis, explain. কি বলছি কোশ্চেনটা? ডিএনএটা হলো লেস স্টেবল অথবা আরএনএ হলো স্টেবল। স্যার উল্টাটা বলছিলেন। স্যার উল্টোটা বলছেন, উল্টাটা বলছেন। আরএনএটা লেস স্টেবল স্যার। RNA is less stable in alkaline hydrolysis and DNA is more stable in alkaline hydrolysis. Explanation, ব্যাখ্যাটা কি হতে পারে? অ্যালকালি যেমন যদি পটাশিয়াম হাইড্রোক্সাইড হয় অথবা সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা যদি আরএনএ অথবা ডিএনএ কে ট্রিট করা হয়, দেখা যায় যে আরএনএটা সহজে ব্রেকডাউন হয়ে যেতে পারে বা এটা অন্য কিছু বাই প্রোডাক্ট তৈরি করবে, কিন্তু ডিএনএটা স্টেবল থাকবে। কারণটা কি হতে পারে? একটা কারণ ডিএনএটা হলো স্টেবল, আরএনএ হলো আনস্টেবল বা সাসেপ্টিবল। কারণটা কি হতে পারে বলো দেখি? স্যার ডিএনএ তো দ্বিতীয় 2 নং কার্বনে হাইড্রোক্সিল গ্রুপ আছে স্যার, স্যার কিন্তু আরএনএ তো এটা নেই স্যার। ডিএনএ হাইড্রোক্সিল গ্রুপ থাকে? স্যার ডিএনএ হাইড্রোক্সিল গ্রুপ নাই, আরএনএ তে আছে স্যার। কোথায় হাইড্রোক্সিল গ্রুপ নাই? স্যার 2 নম্বর দুই কার্বনে নং কার্বনে 2 নম্বর কার্বনে স্যার। আর 2 নম্বর কার্বন? স্যার ডিএনএ 2 নম্বর কার্বনে। ডিএনএ 2 নম্বর কার্বন? জি স্যার, হাইড্রোক্সিল গ্রুপটা নাই, ও এইচ নাই, এইচ আছে শুধু। ডিএনএ 2 নম্বর কার্বন কোনটা? ডিএনএ কি কার্বন আছে? স্যার ডিএনএ স্ট্রাকচারের যেটা। স্ট্রাকচারের কোথায়, কোন পোরশনে? হ্যাঁ, 2 প্রাইম স্যার পেন্টোজ সুগারের 2 নম্বর কার্বন স্যার। সুগার, এটা বলতে হবে যে ডিএনএ তে যে সুগার থাকে, ডিঅক্সিরাইবোজ সুগার, এই সুগারের 2 প্রাইম কার্বনে ওএইচ গ্রুপের পরিবর্তে হাইড্রোজেন থাকে ডিএনএ তে, আর আরএনএ তে থাকে হাইড্রোক্সিল। এটাই মেইন কারণ। এই যে ডিউ টু 2 প্রাইম হাইড্রোক্সিল গ্রুপ কোথায়? RNA তে। RNA is hydrolyzed rapidly in alkaline condition while DNA is কি stable. স্টেবল। তার মানে মেইন কারণটা হলো RNA 2 প্রাইম OH সুগারের 2 প্রাইম OH
সুগারের 2'OH এর হাইড্রোক্সিল গ্রুপ থাকার জন্য আয়নটা সহজে হাইড্রোলাইজড হয়ে যায় অ্যালকালাই দ্বারা, আর ডিএনএটা স্টেবল হয়, কারণ সেখানে এখানে যদি আমরা এই ফিগারটা দেখি, এই যে বেজ 1 বেজ 2 নিউক্লিওটাইডের সিকোয়েন্স, ওএস গ্রুপ আছে এখানে। যখন অ্যালকালি দ্বারা ট্রিট করা হয় তাহলে কি হলো, এখানে দেখা যাচ্ছে যে এই যে 2' এবং 3' এর মধ্যে একটা কি তৈরি হয়ে যাচ্ছে, ফসফেট গ্রুপটা একটা সাইক্লিক প্রোডাক্ট তৈরি করছে, তাই না? জি স্যার। 2', 3' সাইক্লিক মনোফসফেট ডেরিভেটিভ তৈরি করছে, কিন্তু ডিএনএ ক্ষেত্রে সেটা সম্ভব নয়, যার জন্য বলা হয় যে ডিএনএ ইজ স্টেবল হোয়ার আরএনএ ইজ লেস স্টেবল ইন অ্যালকালাইন হাইড্রোলাইসিস। ক্লিয়ার সবার? জি স্যার। জি স্যার। স্যার তাহলে এখন আমরা কিছু পরবর্তীতে আমাদের নিউক্লিক অ্যাসিডের যে কি বলে মেটাবলিজম, এটা যাওয়ার আগে কিছু টার্ম আমাদের জানতে হবে। রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন আমরা জানি এগুলা। তারপর হলো কোডন, অ্যান্টিকোডন, সেন্ট্রাল ডগমা। সেন্ট্রাল ডগমা কি আমরা জানি? সেন্ট্রাল ডগমা কি? জি স্যার, কেন্দ্রীয় মতবাদ। হ্যাঁ, জি জি স্যার। স্যার। স্যার কি অনুলিপন, ট্রান্সক্রিপশন ও ট্রান্সলেশন এই প্রক্রিয়া তিনটিকে একত্রে সেন্ট্রাল ডগমা বলে। অনুলিপন মানে কি গো? স্যার রেপ্লিকেশন। রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন। তারপরে ডিএনএ থেকে ডিএনএ তৈরি হওয়া রেপ্লিকেশন, ডিএনএ থেকে আরএনএ তৈরি হওয়া ট্রান্সক্রিপশন, আরএনএ থেকে প্রোটিন প্রোটিন তৈরি, ট্রান্সলেশন। এই ট্রান্সলেশন। যে জি স্যার। ডিএনএ এর জেনেটিক মেসেজটা ক্যারি করে ডিএনএ থেকে ডিএনএ, ডিএনএ থেকে আরএনএ, আরএনএ থেকে প্রোটিন তৈরি হচ্ছে, সেই ফ্লো অফ ইনফরমেশনটাই হলো সেন্ট্রাল ডগমা। আর এটাই হলো মানে যদি আমরা বলি মলিকুলার বায়োলজি, যে টার্ম যেটা মলিকুলার বায়োলজি কাকে বলে, তাহলে এখানে মেনলি হলো এই সেন্ট্রাল ডগমাটাই আসবে। রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, ফাইনালি হলো জিন এক্সপ্রেশন। স্যার রিভার্স ট্রান্সক্রিপশন এটার মধ্যে পড়ে না? হ্যাঁ, রিভার্স ট্রান্সক্রিপশন আসবে যদি ইন কেস অফ সাম ভাইরাস, ওইটাও আসবে। জি আমরা স্যার। আসবো আমরা এটা দেখাবো একটা ফিগারের মাধ্যমে। এখন এখানে একটা স্ট্রাকচার দেখা যাচ্ছে কিসের? NAD+ অথবা NADP+। স্ট্রাকচারটা NAD+, মিনিং কি? ফুল মিনিং কি? আর নিকোটিনামাইড নিকোটিনামাইড এডেনিন ডাইনিউক্লিওটাইড ডাইনিউক্লিওটাইড ফসফেট। ফসফেট। ডাইনিউক্লিওটাইড, একটা হলো ডাইনিউক্লিওটাইড আর হলো ফসফেট থাকলে ডাইনিউক্লিওটাইড ফসফেট, ফসফেট। তাই তো না? জি স্যার। এখন জি দেখো স্যার। নিকোটিনামাইড হলো একটা বেজ, এই যে এই বেজটা হলো নিকোটিনামাইড, এর সাথে সুগার যুক্ত আছে, তারপরে আছে ফসফেট, তাহলে এটা একটা বেজ। নিকোটিনামাইড, নিকোটিন, নিকোটিনামাইড, সুগার, ফসফেট, তাহলে একটা নিউক্লিওটাইড। আবার আছে এডেনিন, সুগার, ফসফেট, তাহলে কয়টা নিউক্লিওটাইড আছে এখানে? নিউক্লিওটাইড কয়টা? এটা একটা বেজ, নিকোটিনামাইড, সুগার, ফসফেট, তাহলে এটা একটা নিউক্লিওটাইড হবে না? জি স্যার। জি স্যার। এডেনিন, সুগার আর একটা ফসফেট, তাহলে এটা আরেকটা নিউক্লিওটাইড, এবং এই দুইটা নিউক্লিওটাইড একত্রে যুক্ত আছে দুইটা ফসফেট দ্বারা। এই জন্য বলা হচ্ছে নিকোটিনামাইড এডেনিন ডাই নিউক্লিওটাইড। আর যদি এখানে এক্স আছে, এখানে এক্স এর পরিবর্তে যদি ফসফেট যুক্ত হয়, এক্স যদি এইচ হয় তাহলে হবে NAD+, আর যদি এখানে ফসফেট যুক্ত হয় তখন হয়ে যাবে NADP+। প্লাস। এক্স এর পরিবর্তে যদি এইচ হয় NAD+, আর এক্স এর পরিবর্তে যদি ফসফেট হয় তখন হয়ে যাবে NADP+। তাহলে এটা হলো জাস্ট আমরা অনেক সময় যে এগুলা কোএনজাইম হিসেবে ইউজ করা হয়, তার মানে এটা হলো নিউক্লিওটাইড গুলার ডেরিভেটিভস NAD+, NADP+। আবার এখানে আছে FAD, এটাও আমরা অনেক সময় দেখি যে FAD, ফ্লেভিন অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড, এবং রিবোফ্লেভিন, যেটা আমরা বলি যে ভিটামিন B2, আইসোঅ্যালাক্সেন রিং আছে, রিং এর সাথে রাইবিটল একটা অ্যালকোহল
কয়টা কার্বন? রাইবিটল 5 কার্বন বিশিষ্ট অ্যালকোহল রাইবিটল যুক্ত হলে হয় রিবোফ্লেভিন, আর এই রিবোফ্লেভিনের সাথে যখন একটা ফসফেট যুক্ত হয় তখন হয়ে যায় ফ্লেভিন মনোনিউক্লিওটাইড। তাহলে এটা একটা নিউক্লিওটাইড। আবার এর সাথে যখন এডেনিন, সুগার এবং ফসফেট যুক্ত হয় তাহলে ফ্লেভিন এডেনিন ডাইনিউক্লিওটাইড। এগুলো জাস্ট বোঝার জন্য, স্ট্রাকচার মনে রাখার দরকার নাই। তাহলে এফএডি বা এফএমএন এগুলো হলো দে আর দ্য ডেরিভেটিভ প্রোডাক্ট অফ নিউক্লিওটাইড এবং দে অ্যাক্ট অ্যাজ কোএনজাইম হিসেবে কাজ করে। আমরা জানি বিভিন্ন রিঅ্যাকশনে কোএনজাইম হিসেবে কাজ করে। স্যার স্ট্রাকচার গুলো কি মানে না না, exam এ স্ট্রাকচার, এই স্ট্রাকচার আসবে না, পড়তে হবে না। এটা বোঝার জন্য যে আসছে? এফএডি আমরা অনেক সময় রিঅ্যাকশনে লিখি যে এফএডি, এফএমএন, এনএডি, এনএডিপি প্লাস, এটা একটা বোঝার, এগুলো হলো নিউক্লিওটাইডের ডেরিভেটিভ প্রোডাক্ট। এখন এই স্ট্রাকচারটা যেটা যেটা আমরা বলছিলাম যে সেন্ট্রাল ডগমা, নর্মালি হলো ডিএনএ থেকে ডিএনএ তৈরি হওয়ার যে প্রসেস নাম হলো কি? রেপ্লিকেশন। ডিএনএ থেকে আরএনএ তৈরি হওয়া ট্রান্সক্রিপশন, আরএনএ থেকে প্রোটিন ট্রান্সলেশন, এটা হলো সেন্ট্রাল ডগমা। আবার যেটা আমরা বললাম যে কিছু কিছু এক্সটেন্ডেড ডগমা, in case of some virus where RNA is the genetic material, RNA can be produced from RNA, তো সেটা বা RNA রেপ্লিকেশন। আবার RNA থেকে যখন ডিএনএ তৈরি হয় তখন সেটাকে বলা হয় কি? রিভার্স রিভার্স ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশন। রিভার্স ট্রান্সক্রিপশন হবে ইন কেস অফ সাম ভাইরাস হোয়ার RNA ইজ দি জেনেটিক ম্যাটেরিয়াল। তাহলে এই জিনিসগুলো আমরা একটু সিম্পলি দেখবো যে এই টার্মগুলো, রেপ্লিকেশন কাকে বলে, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, এগুলো আমরা সামনে ক্লাসে একটু দেখবো। ক্লিয়ার সবার? জি স্যার। জি স্যার। তাহলে সিম্পলি হলো রেপ্লিকেশন হলো সিনথেসিস অফ ডিএনএ ফ্রম ডিএনএ স্যার। ডিএনএ। ট্রান্সক্রিপশন ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়। আরএনএ to তৈরি RNA করার প্রক্রিয়া। ফরমেশন অফ আরএনএ ফ্রম ডিএনএ। ট্রান্সলেশন ফরমেশন অফ formation of প্রোটিন protein ফ্রম from আরএনএ আরএনএ। টু প্রোটিন। আরএনএ। কোডন কাকে বলবো? কোডন, অ্যান্টিকোডন আমি সামনের ক্লাসে তোমাদের কাছ থেকে আগে জানবো কোডন কাকে বলে এবং অ্যান্টিকোডন কাকে বলে। ক্লিয়ার সবার? জি স্যার। আজকে কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা আজকে এখানে শেষ করব। জি স্যার আমাদের ওই যে প্রোটিনের শীটটা তো দেওয়া হয় না স্যার। দেখি আমি এটা ওই যে পিডিএফ করে তোমাদেরকে, শীট গুলো দেওয়া নেই স্যার। হ্যাঁ পিডিএফ করে তোমাদের আমি দেখি ইয়েতে পাঠিয়ে দেব তোমাদের গুগল ড্রাইভে আমি শেয়ার করে দেবো। ওকে স্যার।